নির্বাচন সংস্কার কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর এবছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করার প্রয়োজন নেই, এর ফলে জাতীয় নির্বাচনের আরও বিলম্বিত হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয় তুলে ধরতে মঙ্গলবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি, আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি। প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কতদিন সময় নেওয়া উচিত তা নিয়েও কথা বলেন দলের মহাসচিব। ভোটার লিস্ট রেডি, এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশন বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব, যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে বিএনপির কেন মত নেই তারও যুক্তি তুলে ধরেন তিনি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায়। নির্বাচন ইস্যুতে জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে কোনো বিরোধ নেই বলেও জানান বিএনপির শীর্ষ এই নেতা। আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। জনদুর্ভোগ বাড়বে মন্তব্য করে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোরও সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুব দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রিজভী বলেন, সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। 17 বছর দেশের মানুষ ভোট দেয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে উদ্গ্রীব দেশের মানুষ। গণতন্ত্র যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম। কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে কিনা, কখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে যায় কিনা, আমি এই সমাবেশ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে। নির্ভয়ে আমরা এসে কথা বলতে পারছি, আমরা সত্য উচ্চারণ করতে পারছি, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, আমাদের দাবিগুলো আমরা রক্ষা করতে পারছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে জাতীয় সংসদ সহ অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আর নির্বাচন কমিশন টেকনিক্যাল সাপোর্ট চাওয়া ইসিতে ইউএনডিপির সদস্যরা অস্থায়ী অফিস করছেন বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে সহায়তা করা। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনে অফিস শুরু করেন ইউএনডিপির সদস্যরা। প্রথম দিনের শুরুতেই তারা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। এরপর 4 কমিশনার ও সচিবদের সাথে আরেক দফা বৈঠকে বসেন ইউএনডিপির সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় তিনি জানান, জাতীয় নির্বাচনের জন্য টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশন তাদের অনুরোধ করেছে, আর সে কারণেই নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস করেছেন তারা।
জাতীয় নির্বাচনের জন্য টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশন আমাদের অনুরোধ করেছে, আর সেই কারণেই নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস করেছি আমরা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইউএনডিপির কাছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিষয়ে টেকনিক্যাল এবং প্রশিক্ষণ বিষয়ক সাপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরও যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচন প্রধান উপদেষ্টা দেয়া সময়সীমার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশনের এই সিনিয়র সচিব। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। আর এদিকে জাতীয় নির্বাচনে ইউএনডিপি কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান গোয়েন লুইস। So the election commission have already sent a request letter. That's why we're here. ইউএনডিপির কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত। Finished in 10 days or so, we'll come back here and present what we found to the election commission. আবু সেতপু, মাই টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে কি থাকবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্যমত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। উপদেষ্টা মাহফুজ বলেন, এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে সরকারের সংলাপ হবে। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্রের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঘোষণাপত্রের খসড়ার কয়েকটি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত আছে। তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। ফলত আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। বৈঠকের স্থান এখন নির্ধারিত হয়নি, কিন্তু বৈঠকটি হবে এবং যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ, তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব, এবং আশা করি আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। এই উপদেষ্টা জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের পক্ষ থেকে চাপ অনুভব করছে সরকার। ছাত্রদের দিক থেকে তো এক ধরনের চাপ অনুভব করছি যে আমরা কালকে তো দিতে পারছি না। আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে, ওনাদের একটু বোঝাপড়া দরকার আছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলা দরকার আছে, কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন। ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো ইতিমধ্যে যেহেতু যাবে সবার কাছে, সবাই বসে কথা বলেন। কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াতে চাচ্ছি এবং কতটুকু কাটছাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে। আমরা মনে করি যে এটা হয়ে যাবে, এটা সম্ভব হবে। সবার মতামত ও ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র জারি করা হবে বলেও জানান মাহফুজ আলম। জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি, এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না যারা বলে, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। সকালে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি সব কথা বলেন। আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে।
হবে। দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সমস্ত বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আনার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার কোরিয়ান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এবং অন্য শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। কিহাক সুং, যার দক্ষিণ কোরিয়ায় কোম্পানি বাংলাদেশ থেকে সবচেয়ে বড় রপ্তানিকারক, বেশ কয়েকটি বিষয় উত্থাপন করে দেশে বৃহৎ আকারের বিনিয়োগের অবস্থার উন্নতি করার জন্য অনুরোধ করেন তিনি। এ সময় কিহাক সুং কেইপিজেড এর সঙ্গে জড়িত দীর্ঘদিনের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। মামলায় খালেদা জিয়া সহ সকল আসামি ন্যায় বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। এই মামলায় খালেদা জিয়া সহ সকল আসামি ন্যায় বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আদালতের শুনানি শেষে তিনি বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদিন বলেন, খালেদা জিয়া যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য উচ্চ আদালত সাজার রায় বাড়িয়েছিল। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। 2024 সালের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। স্থানীয় সময় সোমবার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান ডাক্তার জাহিদ হোসেন। তিনি জানান, পারিবারিক সান্নিধ্য হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট, ইন্টেনসিভিস্ট সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনার কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন। 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায়। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় দেয়। ফলে কারাগার থেকে মুক্তি পেতে লুৎফুজ্জামান বাবরের আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তবে কারাগারের আদেশ না পৌঁছানোয় মঙ্গলবার তার মুক্তি হয়নি বলে জানা গেছে।
সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না, যারা নাকি কমিটির মেম্বার ছিলেন। ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন, 5 জনকে জেলে নিয়েছেন। এই কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই, এই জন্যই তাকে সাজা দেওয়া হয়েছে। তিনি জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। প্রায় 23 বছর আগে রাজধানীতে খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিনুর আক্তার এই রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা যায়, রানীগঞ্জের বুড়িগঙ্গা সেতুর নিচে 2002 সালের 10 নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। তদন্তে প্রাথমিকভাবে জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক অভি অভিযুক্ত হলেও পুলিশ তাকে ধরতে পারেনি। অভির অনুপস্থিতিতেই 2010 সালের 14 জুলাই ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন্নি হত্যা ও মরদেহ গুম সংক্রান্ত মামলায় অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এবার মাইটিভি বিশেষ। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে নাবিশ্বাস উঠছে। কাঁচা বাজার সহ চাল, তেল, ডাল, চিনি, আটা, ময়দার দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছেন না সাধারণ মানুষ। হঠাৎ করে বেড়ে যাওয়া আলু, পেঁয়াজ ও রসুনের দামও ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এদিকে চালের বাজারেও দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে। কিভাবে চলছে নিম্নবিত্তদের জীবন, তাই নিয়ে সাইদুর রহমান আবিরের বিশেষ রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তা মোড়ের ঠিক যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কের এই ফুটপাথে প্রতিদিন দুপুরে এই অসংখ্য খেটে খাওয়া মানুষ এখানে এসে জড়ো হয়। আর উদ্দেশ্য হচ্ছে তারা দুপুরের একবেলা খাবার খাবে এখানে। কারণ এই খেটে খাওয়া মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রম করে উপার্জন করে, সেই উপার্জন দিয়ে কোনোভাবেই তারা পরিবারের প্রত্যেকটি সদস্যের খাবার নিশ্চিত করতে পারে না। আর এর অন্যতম কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে কেমন আছেন এই খেটে খাওয়া মানুষগুলো? একবেলাও খাই, কোনোদিন 2 বেলাও খাই। বাজারে তো সব কিছুর দাম, নবী চলতে হয় কষ্ট। এক বেলা খায় আরেক বেলা না খায় আরো সমস্যা হইব সামনে, যে অবস্থা দেখা যাইতেছে। কষ্ট হইলেও এখন থাকা লাগবে, এখন জীবনটাই তো কষ্ট। আগে ইনকাম করতাম 1000 বলছে, এখন নয় 400-500। বাসা ভাড়া দিবার গেলে তো না খায় থাকতে হবে, গ্যারেজে থাকি, কি করুন। পরিবার চালাইতে কষ্ট হয়, নিজে চলতে কষ্ট হইতাছে। কষ্ট হয় দিকেই তো আজকে এই অবস্থা। চলিয়ে যেভাবে টুকটাক করে সংসার কোনো মতো, এভাবে তার জীবন চলে না। এরকম চলতে থাকলে তো দেশ পুরো ঢাইশ হয়ে যাবে। একটি মানুষের প্রতিদিনের যে মৌলিক চাহিদা রয়েছে সেই চাহিদাটুকু মেটাতেও হিমশিম খেতে হচ্ছে রাজধানীর নিম্নবিত্ত মানুষগুলোর। রাজধানীতে যারা দিনমজুর রয়েছেন তারা একটি হিসেব তুলে ধরেছেন প্রতিদিনের আয় এবং ব্যয়ের, যেখানে নেই কোনো সামঞ্জস্যতা। পরিবারের প্রতিটি সদস্য প্রতিদিন দিনমজুর হিসেবে কাজ করলেও দিন শেষে তারা 3 বেলা খাবার এবং থাকার খরচ নিশ্চিত করতে পারছেন না এই রাজধানীতে। দ্রব্যমূল্যের কষাঘাতে অনেকটাই হতাশাগ্রস্ত এই মানুষগুলো। 3 বেলা খাওয়া অনেক কঠিন। 2 কেজি বোতল টুকাইলে বেশি মাত্র 60 টাকা। তো ইহতে চাইলি কেন না, ঘর বাড়াই দেবো না খাম। নুন আনলে তেল নেওয়া যায় না, তেল নিলে চাল নেওয়া যায় না। মনে করেন যে পয়সা কামাই করি, পয়সা দিয়ে সংসার চালার মতো না, সংসার চালানো যায় না, সম্ভব না, অসম্ভব হয়ে যায়। বিষম অসুবিধার মধ্যে পড়ে যাবো। বাজারটা তো এখন চড়া, আগে বলে সরকারে চুরি করে খাইছে, এখন চুরিটা করে কেটাই দিতে বুঝতে পারতেছি না। সবার আগে আপনাদের জন্য দোয়া করলাম যেন আল্লাহ পাক আপনাদের হেফাজত করে। বাংলাদেশে প্রথম আপনারা একটা রিক্সা চালকের খরচ আর ইনকাম হিসাবে জাতির সামনে তুলে ধরার জন্য আপনারাই প্রথম জিজ্ঞাসা করলেন।
আমাদের জীবন হলো একদম নির্বিশ্বাস, আমরা যে কিভাবে যানজট হলে তো কাজই করতে পারতাছি না। দ্রব্যমূল্য সর্বস্তরে ক্রেতাদের নিয়ন্ত্রণে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই বারবার জানিয়েছেন বর্তমান সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ। তবে সেই উদ্যোগ বাস্তবায়নের যে গতি, সেই গতি যদি আরও বেগবান করা যেত তাহলে এই সমস্যা কিছুটা হলেও সমাধান হওয়া শুরু করত। পাশাপাশি দীর্ঘদিনের যে একটি চিহ্নিত সমস্যা এই দ্রব্যমূল্যের জন্য, সেটি হচ্ছে সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। তাদের বিরুদ্ধে কঠোর এবং দৃশ্যমান ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি আরও আন্তরিক এবং কঠোর হতো এ বিষয়ে, তাহলে কিছুটা হলেও এই সমস্যার সমাধান করা যেত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা, সংশ্লিষ্টরা এবং ভুক্তভোগীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে, কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক বিষয়টি আলোচনা হবে। তিনি আরও বলেন, ভারতের সাথে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। দুপুরে ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশন, শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চাঁদাবাজ ও স্বৈরাচারের দোসরদের এদেশে স্থান হবে না বলে মন্তব্য করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। 18 বছর যে অপমান সহ্য করা হয়েছিল, 5 আগস্টের পর সে অবস্থা থেকে পুলিশ মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে, সকলের সহযোগিতা প্রয়োজন। সব সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আনা হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান। গায়ে কাফনের কাপড় জড়িয়ে চাকুরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অমরণ অনশন কর্মসূচি পালন করেছেন পুলিশের 40তম ক্যাডেট শিক্ষানবিশ এসআই ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা। সচিবালয়ের 1 নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনরতরা জানান, অমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকুরিতে পুনর্বহালের আশ্বাস মেলেনি। সেজন্য তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে সোমবার বিকেল 3:30টায় এক সংবাদ সম্মেলনে তারা অমরণ অনশনের ঘোষণা দেন। এবারে বাণিজ্য সংবাদ। ক্লেমনের সৌজন্যে অ্যাক্টিভ পালস 10 কিলোমিটার ম্যারাথনের এক্সপোতে যাত্রা শুরু করলো ব্র্যান্ড ক্লেমনের নতুন ভ্যারিয়েন্ট ক্লেমন জিরো। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্লেমন জিরোর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় তারা বলেন, সুগারের কারণে যারা বেভারেজ এড়িয়ে চলেন তাদের কথা মাথায় রেখেই নতুন এই ড্রিঙ্কসটি বাজারে নিয়ে এলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। অনাবাদী জমির পরিমাণ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানি স্বপ্নধারা। তাদের উদ্যোগে শুরু হয়েছে প্লট ফার্মিং। হাউজিং প্রজেক্ট অব্যবহৃত প্লটের জমিকে উৎপাদনশীল কৃষি জমিতে পরিণত করা হয়েছে। এই উদ্যোগের ফলে ভূমিহীন কৃষকদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, বাড়ছে দেশের উৎপাদন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বপ্নধারার পক্ষ থেকে ক্রিয়েটিভ এজেন্সি POP5 2024 সালের নভেম্বর মাসে প্লট ফার্মিং উদ্যোগটি শুরু করে। প্লটের মালিকদের সম্মতি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ তত্ত্বাবধানে ভূমিহীন কৃষকরা এখানে চাষাবাদ শুরু করেন। এ সময় প্লটগুলোতে শুরু হয় শীতকালীন ফসল উৎপাদন, যা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবার প্রবাসের খবর। বাংলাদেশ ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে বাংলাদেশ ফেস্টিভ্যাল হয়েছে।
প্রতিনিধি শাহিন শিকদার জানান, বাহরাইনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ আবদুল্লাহ বিন আলী আল খলিফা এবং শিল্প মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি শেখ হামাদ বিন সালমান খলিফা উৎসবে উপস্থিত ছিলেন। উৎসবে বাংলাদেশের পর্যটন কেন্দ্র সম্পর্কিত বইয়ের মোড়ক উন্মোচন, দেশি খাবারের প্রদর্শনী এবং বাহরাইন বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা হয়। দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল সন্ধ্যায় রাজধানীর কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টে সংবর্ধনা ও আলোচনা সভা হয়। মালয়েশিয়া প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রমজান হাসান বাবুল। উদ্বোধক ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। কোরআন তেলাওয়াত করেন উপদেষ্টা জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন। বক্তব্য রাখেন অত্র ফোরামের সহসভাপতি নূর মোহাম্মদ, মালয়েশিয়া মহানগর যুবদলের আশরাফুল খন্দকার, আবুল বাশার ভুইয়া, মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ অন্যান্যরা।